হেই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি যেখানে ইন্দোনেশিয়ার কোনো একটি গ্রামে একজন মেয়ের মৃত্যুর পরে গ্রামের লোকজন মেয়েটির কাপড়ের মুখ খুলতে ভুলে যায়, যার ফলে মেয়েটি পরিণত হয় এক ভয়ানক জীবন্ত লাশে। এরপর সন্ধ্যার পরেই গ্রামে মেয়েটির সেই জীবন্ত লাশ প্রতিশোধের জন্য কাপড় সহ ঘোরাফেরা করতে থাকে। এমনই এক থ্রিলার ও ভয়ানক কাহিনী রয়েছে আজকের এই মুভিটিতে। তবে আর দেরি না করে চলো শুরু করি। মুভি শুরুতে আমরা মারবুন নামের একজন লোককে দেখতে পাই। মারবুন এখানে ঘটক হিসাবে মুমুনদের বাড়িতে এসে ডাকাডাকি করছে। মারবুন ছেলের পক্ষ থেকে এসেছিল। এ সময় মারবুনের ডাকে বিরক্ত হয়ে মুমুনের বাবা ঘরের বাইরে এসে দেখতে পায় বাড়ি ভর্তি লোকজন দাঁড়িয়ে আছে, তাদের হাতে অনেকগুলো উপহার ছিল। মুমুনের বাবাকে মারবুন ঘটক জানায় যে তোমার বড় মেয়ের বিয়ের জন্য ধনী পরিবারের ছেলেকে সাথে নিয়ে এসেছে, তুমি অবশ্যই ছেলেটার সাথে কথা বলে দেখতে পারো। মুমুনের বাবা তখন গাড়ির ভেতরে বোকাশোকা একজন ছেলেকে দেখতে পায়। এই ছেলেটার সাথেই মুমুনের বিয়ের প্রস্তাব মারবুন ঘটক এনেছে, যেটি শুনে মুমুনের বাবা বেশ রেগে গিয়ে মারবুন ও তার সব লোকজনকে তাড়িয়ে দেয়। এ সময় মুমুনের বাবাকে শান্ত করার জন্য মুমুন ও তার মা বাড়ির ভেতর থেকে চলে আসে। এ বাড়ির বড় মেয়ে ছিল মুমুন। তখন আমরা জুনেদ নামের একটি ছেলেকে দেখতে পাই। জুনেদের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল, এর মানে জুনেদ পেশায় একজন মেকানিক ছিল। মুমুন ও জুনেদ একে অপরকে পছন্দ করত, তাই তারা অনেক আগে এনগেজমেন্ট করেছিল। তবে মুমুনের বাবা জুনেদকে তেমন একটা পছন্দ করে না, কিন্তু মুমুনের কথা ভেবে জুনেদকে বলে তার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে করার জন্য, কেননা মুমুন অনেক বেশি সুন্দরী হওয়ার কারণে গ্রামের লোকজন তার পেছনে পড়েছে। এদিকে গ্রামের যাত্রাপালার আসরে আমরা হোসেন নামের একজন বুড়ো লোককে দেখতে পাই। এই হোসেন নর্তকীদের সাথে নেচে বেশ মজা করে যাচ্ছিল। তখন গ্রামের একজন গুন্ডা ধরনের লোক এসে যাত্রাপালার ম্যানেজারকে টেনে নিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায় করে। ওই লোকগুলোর লিডার জেফ্রি হোসেনকে সেখান থেকে জোর করে কবরস্থানে নিয়ে যায়। হোসেন গ্রামে কবর খননের কাজ করত। জেফ্রি হোসেনকে জানায় যে সে মুমুনকে অনেক বেশি পছন্দ করে, তাই যেভাবেই হোক জেফ্রি মুমুনকে বিয়ে করতে চায়। জেফ্রি মনে করত যে হোসেন কালো জাদু জানে, এই কারণে জেফ্রি হোসেনকে বলে মুমুনের ওপর কালো জাদু করার জন্য, যাতে মুমুন জেফ্রিকে ভালোবাসতে শুরু করে। হোসেন তখন জেফ্রির হাত থেকে বাঁচার জন্য একটি কবরের ওপর হাত রেখে অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে। হোসেন এমনভাবে ভান করছিল যেন তার শরীরের ভেতরে জিনেরা প্রবেশ করেছে। এরপর হোসেন জেফ্রিকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে বলে জেফ্রি যেন সেটি মুমুনের বাড়ির সামনে গিয়ে পড়ে, এতে মুমুন জেফ্রিকে পছন্দ করবে। পরের দিন সন্ধ্যায় মুমুনদের বাড়িতে গায়ে হলুদ বা দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়। এর 2 দিন পরে জুনেদ ও মুমুনের বিয়ে হতে যাচ্ছে, তবে সেখানে মুমুনের যমজ বোন মিমিন ছিল না, তাই মুমুনের বাবা ভিডিও কলের মাধ্যমে মিমিনের সাথে কথা বলে। মিমিন মুমুনের মতো দেখতে অবিকল ছিল, কিন্তু মিমিন স্বাধীনচেতা স্বভাবের মেয়ে ছিল, যেটি মুমুনের স্বভাবের একদম বিপরীত বলা যায়। মিমিনের পরিবার জানতো যে ইন্দোনেশিয়ার জাকার্তায় মিমিন অনেক বড় জব করছে, যেন মিমিন অফিসের বড় কোনো অফিসার ছিল। আসলে মিমিন ভিডিও কলের সময় তার বসের চেয়ারে বসেছিল। মিমিন রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত। এইদিকে মুমুনের ফোনে একটি মেসেজ আসে। এই মেসেজে লেখা ছিল মুমুনের নামে 50 কোটি টাকা বকেয়া রয়েছে, যদি 1 সপ্তাহের মধ্যে এই টাকা পরিশোধ করা না হয় তাহলে 30% সুদসহ দিতে হবে। এতে মুমুন বেশ অবাক হয়ে যায়, কেননা তার নামে এত মোটা অঙ্কের লোন নেওয়া হয়েছিল। তবে মুমুন এই সম্পর্কে কিছুই জানে না, যেটি আসলে মিমিনের কাজ ছিল। পরের দিন সকালে মুমুন তার খাবারের দোকানে কাজ করার সময় আরও একটি মেসেজ আসে, যেখানে বলা হয় আগামীকালের মধ্যে মুমুনকে 70 কোটি টাকা পরিশোধ করতে হবে, যার ফলে মুমুন বাধ্য হয়ে জুনেদকে বিষয়টি জানায়। এসব শুনে জুনেদ অনেকটা হতবাক হয়। তবু জুনেদ মুমুনকে জানায় যে তার কাছে 40 কোটি টাকা আছে, বাকি 30 কোটি টাকা জুনেদ অন্যভাবে ম্যানেজ করবে। এতে মুমুন কিছুটা শান্ত হয়। সেদিন মুমুন বিয়ের জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার সময় কিছু গুন্ডা ধরনের লোক মুমুনকে লোনের টাকা দেওয়ার জন্য বিরক্ত করতে থাকে। এ সময় জেফ্রি সেখানে এসে মুমুনের সাথে খারাপ আচরণ করার কারণে ওই লোকগুলোকে বকাঝকা করে। আসলে সবকিছুই জেফ্রি ও তার চেলাদের কাজ ছিল। জেফ্রি তখন মুমুনকে বাড়ি এগিয়ে দেওয়ার কথা বলে গাড়িতে উঠিয়ে নেয়, কিন্তু সহজ সরল মুমুন জেফ্রিকে চিনত না। এই সুযোগে জেফ্রি মুমুনকে বলে যে সে তার লোনের সকল টাকা পরিশোধ করে দিবে। মুমুনকে বিনিময়ে জেফ্রির জন্য কিছুটা সময় দিতে হবে। এসব বলে জেফ্রি মুমুনকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জেফ্রির গাড়ির সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে যায়। জেফ্রি গাড়ি থেকে
থেকে নেমে বাইকারকে বকাঝকা করার সময় মুমুন সেখান থেকে পালানোর চেষ্টা করে। মুমুন তখন তার বোন মিমিনকে ফোন করে, তবে মিমিন তার কাজে বিজি থাকার কারণে ফোনটি অনেক দেরিতে রিসিভ করেছিল, যার ফলে জেফ্রি মুমুনকে ধরে ফেলে। কিন্তু মুমুন জেফ্রিকে কোনোভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মুমুন জেফ্রির হাত থেকে বাঁচার জন্য পথে আসতেই মুমুনের সামনে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে পড়ে। ঘুমের চোখে ট্রাক ড্রাইভার ঠিকমতো মুমুনকে দেখতে পায়নি, এতে মুমুন অ্যাক্সিডেন্টে মারা যায়। জেফ্রি এসব দেখে কেউ জেনে ফেলার আগেই সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরের সিনে দেখা যায় মুমুনকে জানাজা শেষে কবরস্থ করা হয়েছে। মুমুনের মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছিল। অপরদিকে হোসেন যখন ওয়াচম্যানের সাথে কথা বলছিল, ঠিক তখন হোসেনের মনে পড়ে মুমুনের কাফনের মাথার অংশের দড়ি খোলার কথা সে পুরোপুরি ভুলে গেছে, যেটি শুনে হোসেন ও ওয়াচম্যান দুজনেই ভয় ছিল। হোসেন বাড়ি ফিরে এসে যখন জানালাটি বন্ধ করতে যাচ্ছিল, তখন হোসেন বাইরে কাপন পরা একটি জীবিত লাশকে তার সামনে হেঁটে যেতে দেখতে পায়। সেই লাশটির চোখগুলো পুরোপুরি সবুজ লাইটের মতো জ্বলছিল। তবে হোসেন বিষয়টিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে জানালা বন্ধ করে দেয়। হোসেন তখন ঘরের এক কোণে সেই লাশটিকে বসে থাকতে দেখে বাতি জ্বালায়, তবে সেখানে সে কাউকেই দেখতে পায় না। তারপর হোসেন যখন বিছানায় শুয়ে পড়ে, ঠিক তখন লাশটি বারবার বলতে থাকে, আমার কাফনের দড়ি খুলে দে হোসেন। যেটি শুনে হোসেন ভীষণ ভয় পাচ্ছিল, তাই হোসেন ভয় সিলিংয়ে উঠে যায়। তবে সেখানেও লাশটি হোসেনের পিছনে ছিল। এবার হোসেন ঘরের অন্য একটি রুমের ভেতরে চলে আসে, কিন্তু লাশটি হোসেনের পিছনে লেগেই ছিল। লাশটি রুমের ভেতরে সবকিছু তছনছ করে দেয়। হোসেন তখন সেখানে মুমুনকে তার কবর থেকে উঠে যেতে দেখে। হোসেনকে মুমুন বলতে থাকে, আমার কাফনের দড়ি খুলে দে হোসেন। এসব দেখে হোসেনের মনে হচ্ছিল যেন আজকের রাতটি তার জীবনের শেষ রাত হতে চলেছে। এ সময় হঠাৎ মুমুন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। হোসেন তখন ভাবতে থাকে যে এসব আসলে তার মনের ভুল ছিল কিনা। তবে যখন হোসেন রুমের মধ্যে কবরের মাটি দেখতে পায়, তখন সে বুঝতে পারে এই সব কিছুই বাস্তব ছিল। এদিকে মুমুনের বাবা তার মেয়ের মৃত্যুর শোকে অসুস্থ হয়ে পড়েছে। তাই মুমুনের মা জুনেদকে বলে যখন জুনেদ সময় পাবে সেজন্য মিমিনকে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে, কেননা মিমিনকে এখন তার বাবার পাশে থাকা উচিত। এই সময় জেফ্রি মুমুনদের বাড়িতে আসলে জুনেদ জানায় যে মুমুনের নামে থাকা লোনের সম্পর্কে তার বাবা মা কিছুই জানে না। এজন্য মুমুনের বাবা মাকে লোনের সম্পর্কে এখন কিছু না বলাই উচিত, কারণ তারা হয়তো মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়তে পারে। তাই লোনের চিঠিটি জেফ্রি যেন জুনেদকে দেয়। জুনেদ সেটি মুমুনের যমজ বোন মিমিনের কাছে পৌঁছে দিবে। এরপর জেফ্রি জুনেদের কথা মতো লোনের চিঠিটি নিয়ে সেখান থেকে চলে যায়। জুনেদ ঠিকানা অনুযায়ী মিমিনের রেস্টুরেন্টে এসে দেখতে পায় মিমিন সেখানে ওয়েটারের কাজ করছে। জুনেদ তখন মিমিনকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। জুনেদ মিমিনকে বলে তাদের এখন অনেক পরিমাণে লোন রয়েছে, যার জন্য মিমিনের ইনকাম যথেষ্ট নয়। মুমুনের মৃত্যুর পরে মিমিনের হাতে তার পরিবারের সকল দায়িত্ব এসেছে। এ কারণে জুনেদ অবশ্যই মিমিনকে হেল্প করবে। মিমিন তখন জুনেদের কথায় গ্রামে ফিরে আসার জন্য রাজি হয়। তারপর মিমিন গ্রামে খাবারের দোকানে বসে দেখতে থাকে কিভাবে মুমুন খাবারের রেসিপি তৈরি করত। এ সময় মিমিন জানতে পারে তার বোন মুমুনের ইচ্ছা ছিল তাদের বাবা মাকে হজ করানো। এছাড়া মুমুন চেয়েছিল এই দোকানটিকে আরও বড় করার পাশাপাশি জুনেদকে বিয়ে করা, সেই সাথে মুমুন ও জুনেদ একসাথে হজ করা। অন্যদিকে জেফ্রি ও তার লোকজন মুমুনের দোকানে গিয়ে অন্ধকারে মুমুনের মতো দেখতে মিমিনের ছায়া দেখে ভয় পালিয়ে যায়। তখন সেখানে জুনেদ চলে আসে। তবে মিমিন ও জুনেদ বুঝতে পারে না যে লোকগুলো এমনটা কেন করছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে জেফ্রি যখন হোসেনকে তার ফেক কালো জাদুর জন্য টাকা ফেরত নিতে আসে, তখন জেফ্রি ও তার চেলারা হোসেনের পিছনে মুমুনের ভয়ানক লাশটি দেখতে পাচ্ছিল, যার ফলে জেফ্রি ভাবতে থাকে যে মুমুন কিছুতেই তার পিছু ছাড়ছে না। এজন্য জেফ্রি হোসেনের কাছে ক্ষমা চেয়ে হোসেনকে কিছু একটা করতে বলে। হোসেন তখন জেফ্রিকে বালার মতো কিছু একটা দেয়, সেটি স্পিরিটদের শান্ত রাখে। রাতের বেলায় মিমিনের রুমের দরজাটি হঠাৎ খুলে যায়। মিমিন তখন সাহস করে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ ছিল কিনা। এরপর মিমিন পেছনে ফিরে মুমুনকে ভয়ানক রূপে দেখতে পায়। মুমুন মিমিনকে বলে তাকে সাহায্য করার জন্য, তবে মিমিন মুমুনের ভয়ানক চেহারা দেখে অজ্ঞান হয়ে যায়। মিমিন চোখ খোলার পরে জুনেদকে বিষয়টি জানায়, কিন্তু জুনেদ বিষয়টি বিলিভ করতে পারছিল না। এদিকে গ্রামে নর্তকীদের নাচানাচি করার অনুষ্ঠানে জেফ্রি চাঁদাবাজি করার সময় মুমুন সেখানে চলে আসে। এতে জেফ্রি ও তার লোকজন ভয়ে সেখান থেকে পালানোর সময় তাদের গাড়িটি লেকের ভেতরে পড়ে যায়। জেফ্রি ও তার লোকজন ভয়ে দৌড়ে গিয়ে বনের সেই স্থানে পৌঁছে যায়
যেখানে জেফরি মুমুনের সাথে জবরদস্তি করেছিল। তখন জেফরির লোকদের ওপর মুমুন রক্তভূমি করে দেয়। মুমুন জেফরি ও তার চেলাদের ভালোভাবে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জুনেদ জানতে পারে ইন্টারনেটে নর্তকীদের অনুষ্ঠানে মুমুনের তছনছ করে দেয়া ভিডিওটির সম্পর্কে, যেটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল। অপরদিকে জেফরি পুনরায় হোসেনকে মারধর করার সময় সেখানে মুমুনের ভয়ানক কণ্ঠস্বর শুনতে পায়। মুমুন জেফরির গলা চেপে ধরে রাখে। জুনেদ বিষয়টি দেখে অনেক অবাক হয়ে যায়। এ সময় জুনেদ সেখানে মুমুনের নাম ধরে ডাকতেই মুমুন গায়েব হয়ে যায়। জুনেদ বিষয়টি মিমিনের সাথে শেয়ার করে বলে, নিশ্চয়ই অতীতে মুমুনের সাথে জেফরির কোনো একটা ঘটনা ঘটেছে। এ সময় মিমিনের মনে পড়ে যায় সেই রাতে বিপদে পড়ে মুমুনের ফোন করার বিষয়টি। মিমিন তার বাবা মায়ের কাছে লোনের সম্পর্কে সব কিছু খুলে বলে। পরের দিন হোসেন মুমুনের কাফনের মাথার অংশের দড়ি খুলে দেয়। তখন জেফরি সেখানে এসে মিমিনের কাছে লোনের টাকা দাবি করতে থাকে। মিমিন তখন বুঝতে পারে তার বোন মুমুনের হত্যার পেছনে জেফরির হাত ছিল। তাই সন্ধ্যায় মিমিন একটি ছুরি নিয়ে জেফরির ওপর চড়াও হয়। এই সুযোগে জেফরি মিমিনকে মেরে ফেলার চেষ্টা করে। তখন হঠাৎ মুমুনের ভয়ানক কণ্ঠস্বর শোনা যায়, যার ফলে জেফরি বেশ ভয় পাচ্ছিল। জেফরি বাঁচার জন্য মুমুনের মতো সেই একই পথের দিকে পালানোর চেষ্টা করে। ঠিক তখন জেফরির সামনে সেই একই ট্রাকটি চলে আসে। এভাবে জেফরির মৃত্যুর সাথে মুমুনের প্রতিশোধও পূরণ হয়ে যায়। এ সময় মুমুন অদৃশ্য হয়ে যায়। পরের সিনে দেখা যায় জুনেদ তার সঞ্চয়ের কিছু টাকা মুমুনের বাবাকে দেয়। এরপর জুনেদ ও মিমিনের বাগদান সম্পন্ন হতে দেখা যায়। এভাবে মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।